আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাই ভালো থাকো এবং ভালো থাকার কামনা করেই আমরা আজ নিউ হরাইজন একাডেমির পরিচালনায় যে কলা বিভাগের ক্লাস শুরু হয়েছে একাদশ শ্রেণীর, তার দর্শন ক্লাস করব। সেই দর্শন ক্লাস এর আগে আমাদের 4টি ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের যে ক্লাস হবে সেটি পঞ্চম ক্লাস। তো এই 5 নম্বর ক্লাসে আমরা যে আলোচনা করব, দর্শনের দুটো বিভাগের মধ্যে একটি ছিল পাশ্চাত্য দর্শন, অপরটি ছিল ভারতীয় দর্শন। তো আমরা এখন যে আলোচনায় নামবো সেটি হলো পাশ্চাত্য দর্শন। তো এই অধ্যায়ের পাশ্চাত্য দর্শনের এই পাঠের যে প্রথম অধ্যায়, দর্শনের ধারণা ও শাখা, দর্শনের ধারণা ও প্রধান প্রধান শাখা। তো এই আলোচনা করতে গিয়ে আমরা এর আগে করেছিলাম যে প্রধান যে 6টি শাখা ছিল, সেই 6টি শাখা আমরা একটুখানি দেখে নেব। অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, তর্কবিদ্যা, সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শন। তো ছাত্ররা, আমরা দেখেছিলাম যে এর আগে আমরা ফার্স্ট অধ্যায়ের পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়ের শেষ পার্ট যেটা শাখা, তো সেই শাখা এই 6টা শাখার মধ্যে সীমাবদ্ধ না, আরও কিছু শাখা আছে, কিন্তু আমাদের প্রধান আলোচ্য বিষয় এই 6টি শাখা সম্পর্কে। তো তার মধ্যে আমরা এই আলোচনা আগের ক্লাসে অধিবিদ্যা পর্যন্ত এসেছিলাম। তো অধিবিদ্যার আলোচনা শুরু করেই আমি আবার পরেরগুলো আলোচনায় আসব। তো অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, তর্কবিদ্যা, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন। পাশ্চাত্য দর্শনে মূলত এই 6টি অধ্যায় সম্পর্কে আমাদের জানার প্রয়োজন এই প্রথম অধ্যায়ের লাস্ট পার্টে। তো প্রথমেই আমরা এই 6টি শাখা সম্পর্কে জানতে গেলে তাদের বাংলা নাম, অর্থাৎ অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা, সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শন, বাংলা নামটা জেনে নেব। এরপরে আমরা এর ইংরাজি নামগুলো জানব। তো এই ইংরাজি নামগুলো আমরা এক এক করে শুনে নিই। মেটাফিজিক্স, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, লজিক, সোশ্যাল ফিলোসফি, আর পলিটিক্যাল ফিলোসফি। তো ছাত্র বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে 6টি শাখার বাংলা এবং ইংরাজি নাম। অধিবিদ্যা, যার ইংরাজি নাম মেটাফিজিক্স; জ্ঞানবিদ্যা, যার ইংরাজি নাম এপিস্টেমোলজি; নীতিবিদ্যা, যার ইংরাজি নাম এথিক্স; তর্কবিদ্যা, লজিক; সমাজ দর্শন, সোশ্যাল ফিলোসফি; এবং রাষ্ট্র দর্শন, পলিটিক্যাল ফিলোসফি। তো এই পাঠ থেকে আমাদের মূলত লং কোশ্চেন হয় না, অনলি শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারি। তো এসএকিউ বা এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কোন টাইপের প্রশ্ন আমরা মুখাপেক্ষী হব সেটা আমরা জানার চেষ্টা করব। তো অধিবিদ্যা আলোচনা আমরা এর আগেই করেছি, সংক্ষেপে তবু একবার বলবো যে অধিবিদ্যা কাকে বলে, অধিবিদ্যার আলোচ্য বিষয় কি, বা অধিবিদ্যার অধিবিদ্যার ইংরেজি শব্দ মেটাফিজিক্স, তার ব্যুৎপত্তিগত উৎস কি বা তার ব্যুৎপত্তিগত অর্থ কি। তো অধিবিদ্যার ইংরেজি শব্দ যেটা মেটাফিজিক্স বলা হচ্ছে, দুটি গ্রিক শব্দ নিয়ে তৈরি, মেটা ও ফিজিক্স। অর্থাৎ মেটা বলতে অতিক্রান্ত বা ওভার করা, পার করা, আর যেটাকে বিয়ন্ড বলা হয় ইংরেজিতে। আর ফিজিক্স বলতে দৃশ্যমান জগৎ, অর্থাৎ এই দৃশ্যমান জগতের বাইরে।
এই দৃশ্যমান জগৎ বলতে কি ইন্দ্রিয়ানুভূতির জগৎ, অর্থাৎ ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমে আমরা যে জগৎ পাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জগতের প্রত্যক্ষ আমরা করতে পারি সেটাকে ইন্দ্রিয়ানুভূতির জগৎ বলা হচ্ছে। আর এর বাইরের যে জগৎ সেটাকে আমরা বলছি ইন্দ্রিয়াতীত জগৎ, অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়ের মধ্যে আমরা যেগুলো পাই না সেই জগৎটাকে আমরা বলছি ইন্দ্রিয়াতীত জগৎ। অর্থাৎ ঈশ্বর, আত্মা, পরকাল, এই যে বিষয়গুলো এগুলো আমরা পঞ্চেন্দ্রিয়ের প্রত্যক্ষে পাই না, অর্থাৎ এগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনুমানে মানতে হয় এবং আমরা মানি। তো এই জগৎ সম্পর্কে আলোচনা করতে হবে বা করে কারা করে? যারা অধিবিদ্যক, যারা অধিবিদ্যা বোঝে তারাই এই জগৎ সম্পর্কে আলোচনা করেন। অর্থাৎ আমরা যদি একটু অধিবিদ্যা বিষয়টা বুঝতে চাই তাহলে আমাদের এই ছবিটা একটু বুঝতে হবে। আমাদের বাস্তব জগৎ আমরা এটাকে মনে করতে পারি আর সমগ্রটা এটাকে মনে করতে পারি। তো অধিবিদ্যার যে আলোচনার বিষয় সেটি সমগ্র, কিন্তু বাস্তব জগৎ আমাদের বিভিন্ন বিজ্ঞানীদের যে আলোচনার বিষয় সেটা দেখেছি বাস্তব জগৎ সম্পর্কে এইটুকু। আর দর্শন যেহেতু সমগ্র আলোচনা করে, ইহজগৎ পরজগৎ অর্থাৎ পরম তত্ত্ব নিয়ে আলোচনা করে, তাই সেই পরম তত্ত্বের আলোচনায় এটিও অন্তর্ভুক্ত হয়। তো এই আলোচনা করাটা একটু কঠিন ব্যাপার, তাই দর্শনের সব শাখা এই আলোচনা করতে পারেনি। যে শাখা এই বিষয়টা আলোচনা করেছিল, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়াতীত জগৎ বা ইন্দ্রিয়ানুভূতির যে জগৎ, তার বাইরের যে জগৎ, তার বাইরের যে ইন্দ্রিয়াতীত জগৎ, এই জগৎটার আলোচনা করছে যে শাস্ত্র তাকে বলা হচ্ছে মেটাফিজিক্স বা অধিবিদ্যা। অর্থাৎ বাস্তব দৃশ্যমান জগতের পরে বা বাইরে যে জগৎ তার আলোচনা করে যে শাস্ত্র দর্শনের যে শাখা তাকে বলা হচ্ছে অধিবিদ্যা বা মেটাফিজিক্স। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে অধিবিদ্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ কী, বা মেটাফিজিক্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী, বা অধিবিদ্যার আলোচ্য বিষয় কী? পরম তত্ত্ব। অধিবিদ্যার আলোচ্য বিষয় পরম তত্ত্ব। অধিবিদ্যা কাকে বলে? দর্শনের যে শাখা পরম তত্ত্ব নিয়ে আলোচনা করে তাকে অধিবিদ্যা বলা হয়। বা মেটাফিজিক্স কথার ব্যুৎপত্তিগত বিশ্লেষণ আমরা বুঝলাম। এই টাইপের শর্ট কোশ্চেন। আর এর মধ্যে কিছু কোশ্চেন আছে দার্শনিকদের মতবাদ, যেমন কেউ কেউ দর্শন এবং অধিবিদ্যাকে অভিন্ন মনে করেছেন, যেমন প্লেটো, অ্যারিস্টটল এরা। আবার কেউ কেউ দর্শন এবং অধিবিদ্যাকে অর্থহীন বা সম্ভব নয় বলেছেন, ডেভিড হিউম বা ইয়ার কার্নভ এরা। তো আমরা অধিবিদ্যা সম্পর্কে এই আলোচনা দেখলাম। এরপরে আমরা আসব জ্ঞানবিদ্যার আলোচনায়। দর্শনের অন্যতম একটি শাখা, অর্থাৎ আমরা 2 নম্বরে রেখেছি জ্ঞানবিদ্যাকে, কারণ অধিবিদ্যার পরেই স্থান জ্ঞানবিদ্যার। কারণ জ্ঞান কি সেটা আমরা দর্শন বা ফিলোসফিকতার উৎপত্তি বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি যে দর্শন বলতে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে এসছে, অর্থাৎ দেখা, দেখা বলতে জানা, জানা বলতে জ্ঞান অর্জন। আবার ফিলোসফিকতার উৎপত্তিগত বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখেছিলাম জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা, অর্থাৎ জ্ঞান, দর্শন প্রসঙ্গে জ্ঞান কথাটি খুবই জরুরি। সুতরাং জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের শর্ত কি, জ্ঞান লাভ কি আদৌ সম্ভব, জ্ঞানের সীমানা কি, এই জাতীয় প্রশ্ন আলোচনা করা হয় যে শাস্ত্রে তাকে বলা হচ্ছে জ্ঞানবিদ্যা। আর দর্শন প্রসঙ্গে জ্ঞানবিদ্যার আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। তো জন কেয়ার্ড নামক একজন দার্শনিক একসময় বলেছিলেন যে আমরা যদি জ্ঞান অর্জন না করে বা জ্ঞান সম্পর্কে অবহিত না হয়ে আমরা যদি দর্শন আলোচনায় যাই তাহলে আমরা কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছি না সে আমরা বলতে পারবো না। অর্থাৎ দর্শন আলোচনার শুরুতেই জ্ঞান বা জ্ঞানবিদ্যার আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। সুতরাং জ্ঞানবিদ্যার আলোচনা আমাদের দর্শন আলোচনায় করতে হয়। তাই দর্শনের শাখাগুলির মধ্যে যে শাখাটি জ্ঞান সংক্রান্ত যাবতীয় প্রশ্ন,
আগেই বললাম যে জ্ঞান কি, জ্ঞানের শর্ত কি, জ্ঞানের সীমা কি, জ্ঞান কি আদৌ সম্ভব, এই জাতীয় প্রশ্ন আলোচনা করে যে শাস্ত্র বা যে শাখা তাকে বলা হচ্ছে জ্ঞানবিদ্যা। অর্থাৎ এক্ষেত্রে এপিস্টেমোলজি কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এপিস্টেম ও লোগস দুটো শব্দ থেকে এসে, এপিস্টেম কথার অর্থ জ্ঞান এবং লোগস শব্দের অর্থ বিদ্যা, সুতরাং এপিস্টেমোলজি কথার মানে হলো জ্ঞানবিদ্যা। তাহলে দর্শন প্রসঙ্গে আমরা জ্ঞানবিদ্যার প্রাসঙ্গিকতা বুঝলাম। এরপরে আমরা আসব অত্যন্ত ভাইটাল একটি শাখা, যে নীতিবিদ্যা। আজকে আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাই যে মানুষের নীতির খুব অভাব। তো এই নীতির অভাব পূরণ করতে হলে, মানুষকে নীতিবান করতে গেলে নীতিবিদ্যার শিক্ষা অত্যন্ত অপরিহার্য। তো নীতিবিদ্যা কি আমরা দেখে নিই একটু। তো নীতিবিদ্যা শব্দের ইংরেজি প্রতিশব্দ এথিক্স, যেটি এথস থেকে এসছে। তো সেই এথস শব্দের অর্থ হলো উচিত অনুচিত বোধ বা চরিত্র বা রীতিনীতি। তো এক কথা আমরা যেটা সহজে বুঝতে পারি, উচিত অনুচিত বোধ। আমরা আমাদের বিবেকের কাছে যদি কোনো কাজ করার আগে প্রশ্ন করি যে এই কাজটা করা আমার উচিত না উচিত নয়, তো কোনো একটা ভালো উত্তর আমরা পেতে পারি আমাদের বিবেকের কাছ থেকে। এই বিবেকের বাণী আমরা এথিক্স বা নীতির মধ্যে পেয়ে থাকি। তো নীতিবিদ্যা তাই দর্শন প্রসঙ্গে আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এথিক্স অর্থাৎ নীতিবিদ্যা। এই নীতিবিদ্যা কি আমরা একটা বাস্তব উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারবো যে নৈতিক চরিত্রটা কি জিনিস বা নীতি কি। আমরা যদি কোনো দুটি বাচ্চার কাছে, দুটি শিক্ষার্থীর কাছে ডিম আনতে দিলাম, ডিম কিনতে দিলাম, তো সেক্ষেত্রে একটা বাচ্চাকে আমি কয়েকদিন আগে একটু শাস্তি দিয়েছিলাম, ওর রাগ আছে আমার প্রতি। আর একটা শিক্ষার্থী, সে আমার প্রতি খুব সহানুভূতিশীল। তো দুজনকে আমি যখন ডিম আনতে বললাম, তখন ওই প্রথম বাচ্চাটি, যাকে আমি শাস্তি দিয়েছিলাম কয়েকদিন আগে, সে মনে মনে ভেবে নিয়েছে যে স্যার আজকে ডিম আনতে দিয়েছে, আমি স্যারের ডিমগুলোকে ভেঙে আনবো। তো দেখা যাচ্ছে দুজনেই ডিম আনতে গেল, আসার পথে একজন ইচ্ছা করে এই ডিমগুলো ভেঙে আনলো, আর একজন যে আমার প্রতি সহানুভূতিশীল ছিল, সে বাই চান্স একটি পাথরে বেঁধে গিয়ে পড়ে ডিমগুলো ভেঙে গেছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুজনেই ডিমটা ভেঙেই আনলো, কিন্তু নৈতিক দিক দিয়ে দায়ী ওই প্রথম শিক্ষার্থী, কারণ তার মনের ইচ্ছাই ছিল ডিমগুলো ভেঙে আনবো। এটা হচ্ছে নৈতিক দিক দিয়ে অপরাধী ওই প্রথম শিক্ষার্থী, কিন্তু দ্বিতীয় শিক্ষার্থী নৈতিক দিক দিয়ে অপরাধী নয়। অর্থাৎ আমাদের মনের ইচ্ছা বা বিবেকের যে বাণী, সেটা যা বলবে সেটাকে আমরা নৈতিক বাণী বা নীতি হিসাবে চিহ্নিত করতে পারি। নেক্সট আমরা আসব তর্কবিদ্যার আলোচনায়, যার অপর নাম হচ্ছে যুক্তিবিদ্যা। তো এই প্রসঙ্গে আমরা একটা কথা একটু শুনে রাখবো। আমরা ফিলসফির বিভিন্ন ব্রাঞ্চ আলোচনা করছি। তো এই ব্রাঞ্চগুলো আমাদের এই সেকেন্ড অধ্যায়ের ফার্স্ট অধ্যায়ের লাস্ট পার্টে জাস্ট ব্রাঞ্চগুলির নাম এবং তার সামান্য ব্যুৎপত্তিগত বিশ্লেষণ দেখতে পাচ্ছি, কিন্তু এই ব্রাঞ্চগুলি আমাদের পরবর্তীকালে এক একটি পার্ট হয়ে আসবে। সেক্ষেত্রে আমরা যেমন দ্বাদশ শ্রেণীতে যখন উঠবো, তখন দেখতে পাবো এই তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে লজিক, এই লজিকটাই আমরা 100 নম্বরের সিলেবাসে পাবো। তো এখানে আমাদের আলোচনার বিষয় খুবই সামান্য, কম বেশি 1 পৃষ্ঠার মতো। সে তার মধ্যে আমরা যেটুকু জানতে পারবো সেটি হলো যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার ইংরাজি নাম লজিক, যেটি আমাদের গ্রিক শব্দ লজিক, এই স্পেলিংটা এটা থেকে এসেছে, যা আবার ল্যাটিন শব্দ লোগস, লোগস এর বিশেষণ, লোগসের বিশেষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা, যেটি গ্রিক শব্দ লজিক থেকে এসেছে, যে লজিক শব্দটি আবার লোগস এর বিশেষণ। আর এই লোগস শব্দের অর্থ হলো চিন্তা। লোগস শব্দের অর্থ চিন্তা, অর্থাৎ যুক্তিবিদ্যার অন্যতম অর্থ হলো যে চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান।
তাহলে আমাদের সিলেবাসে যে 6টি ব্রাঞ্চ, তার মধ্যে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা একটি ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের অর্থ হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তো আমরা এখান থেকে জাস্ট লজিক কথার অর্থ এবং যুক্তিবিদ্যা বলতে কি বোঝো, যেখানে আলোচ্য বিষয় হলো যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা, অর্থাৎ যে শাস্ত্রে দর্শনের যে শাখায় বৈধ ও অবৈধ যুক্তির নিয়ে স্বরূপ নিয়ে আলোচনা করা হয় সেগুলিকে বলা হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা। নেক্সট আমরা আসতে পারবো সমাজ দর্শন বা সোশ্যাল ফিলোসফিতে। সমাজ দর্শন বা সোশ্যাল ফিলোসফি, অর্থাৎ আমরা আগেই জেনেছি যে দর্শনের আলোচনার বিষয় সমগ্র, খণ্ড নয়, বিজ্ঞানের মতো খণ্ড নয়। তাই সমাজ যেহেতু মানব সভ্যতা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে রিলেটেড, সেই জন্য সমাজের আলোচনাও খুবই প্রয়োজন। আর এই সমাজের আলোচনা যখন দর্শনের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয় সেটিকে বলা হয় সমাজ দর্শন। অর্থাৎ আমাদের মানব সমাজ বা সভ্যতার আলোচনা যখন দার্শনিক দৃষ্টিভঙ্গিতে করা হবে সেটি হবে সোশ্যাল ফিলোসফি বা সমাজ দর্শনের অন্তর্ভুক্ত। বিখ্যাত দার্শনিক গিজবার্ট বলেছিলেন যে সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। অর্থাৎ সোশ্যাল ফিলোসফি ইজ দ্য মিড পয়েন্ট অফ সোশিওলজি অ্যান্ড ফিলোসফি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমাজ দর্শন বলতে সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশিওলজি বলে যে বিষয়টি আমাদের সামনে আছে এবং দর্শন বলে আলাদা একটা শাস্ত্র আমাদের মধ্যে আছে। তো এই সমাজ বিজ্ঞান ও দর্শনের মিড পয়েন্ট অর্থাৎ মিলনস্থল, এই দুটো শাস্ত্র একত্রিত হয়ে যে নূতন শাস্ত্র সৃষ্টি হচ্ছে সেটি হলো সোশ্যাল ফিলোসফি। এক কথায় আমরা বলতে পারি সমাজের আলোচনা যখন দর্শনের দৃষ্টিভঙ্গিতে হয় তখন সেটিকে বলা হয় সমাজ দর্শন বা সোশ্যাল ফিলোসফি। এরপরে আমাদের আসে রাষ্ট্র দর্শন। রাষ্ট্র দর্শন পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফি, তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা বর্তমান যুগের প্রত্যেকটা রাজ্য বা দেশ কোনো না কোনো রাজনীতিতে বা রাজনীতির সঙ্গে যুক্ত। তো সেই রাজনীতিটা আমাদের বর্তমান সমাজে একটা মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই রাজ্যে বা দেশের ক্ষেত্রে দেখি না কেন কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় সব কিছুই পরিচালিত হচ্ছে। সমাজ, তার অর্থ, সব কিছুই, তার শিক্ষাও তার থেকে অবহেলিত বা বঞ্চিত নয়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে রাজনীতির আলোচনা অত্যন্ত অপরিহার্য। আর সেই প্রকৃত জ্ঞান আমরা যে আলোচনা থেকে পাই সেটা আমরা আগেই দেখেছি যে দর্শনের মধ্য থেকে পেতে পারি। তাই বর্তমান যুগের যে রাজনীতি বা রাষ্ট্র নীতি আলোচনা করা হয় তখন সেই আলোচনা যখন দর্শনের দৃষ্টিভঙ্গিতে করা হবে তখন সেটিকে বলা হবে পলিটিক্যাল ফিলোসফি বা রাষ্ট্র দর্শন। তবে আমরা যে 6টা ব্রাঞ্চের আলোচনা করলাম এই 6টি ব্রাঞ্চের মধ্যে আমাদের মূলত প্রশ্ন বেশি আসবে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স এগুলি থেকে। তার জন্য আমরা এই 3টির সংজ্ঞা, তার আলোচ্য বিষয়, তার ব্যুৎপত্তিগত বিশ্লেষণ বেশি বেশি জানার চেষ্টা করব। সবটাই জানবো, তার মধ্যে বেশি করে আমরা জানবো মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং এথিক্স। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়, ওয়েস্টার্ন ফিলোসফির প্রথম অধ্যায়।